আসসালামু আলাইকুম। স্বাগত বাংলা টিভির প্রাইম নিউজে। সাথে আছি আমি নিয়ামতুল্লাহ সিরাজি। শুরুতেই থাকছে এসএনএস হোমলোন সংবাদ শিরোনাম। ট্রাম্প প্রশাসনের কড়াকড়িতে বাতিল নাগরিকত্ব অনুষ্ঠান ও সাক্ষাৎকার, অনিশ্চয়তায় অভিবাসীরা। নিজেকে সর্বশক্তিমান দেখানোর প্রচেষ্টা ট্রাম্পের, মার্কিন গণতন্ত্রের উপরে সম্ভাব্য প্রভাব। মিউনিখে গ্যাভিন নিউসমের চাঞ্চল্যকর দাবি, ট্রাম্পের পতন হবে ৩ বছরের মধ্যেই। এবং নিউ ইয়র্কে কোভিড ত্রাণ তহবিল লুট, বাংলাদেশি ও পাকিস্তানি নাগরিক সহ ৯ জনের দোষ স্বীকার। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রশাসনের নতুন অভিবাসন কড়াকড়িতে যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের শপথ অনুষ্ঠান ও সাক্ষাৎকার বাতিল হওয়ায় অনিশ্চয়তায় পড়েছেন বহু যোগ্য আবেদনকারী। ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস জানায়, তথাকথিত উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর ক্ষেত্রে কঠোর যাচাইয়ের অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। তবে সমালোচকদের মতে এতে বৈধ অভিবাসীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে নতুন করে কড়াকড়ি অংশ হিসেবে নাগরিকত্বের শপথ অনুষ্ঠান ও সাক্ষাৎকার বাতিল করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তে দেশ জুড়ে বহু যোগ্য আবেদনকারী চরম অনিশ্চয়তায় পড়েছেন। গ্রেস ছদ্মনামে পরিচিত এক অকনোলজিস্ট ১০ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। উচ্চশিক্ষা সম্পূর্ণ করে মেডিকেল ট্রেনিং শেষ করার পর তিনি নাগরিকত্ব পরীক্ষায় উত্তীর্ণ হন। গত সেপ্টেম্বরে সাক্ষাৎকারে পাশ করলেও ডিসেম্বরে হঠাৎ অনলাইনে নোটিশ পান তার নাগরিকত্বের শপথ অনুষ্ঠান বাতিল। গ্রেস বলেন, মনে হয়েছিল পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। গ্রেসের মতো অনেক আবেদনকারী এখন ঝুলে থাকা অবস্থায়। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী তথাকথিত উচ্চ ঝুঁকিপূর্ণ দেশগুলোর নাগরিকদের নাগরিকত্ব, গ্রিন কার্ড ও ভিসা আবেদন অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে। কর্তৃপক্ষের দাবি, এসব দেশের স্ক্রিনিং ও তথ্য আদান প্রদানে ঘাটতি রয়েছে। এই নীতির বাস্তবায়ন করছে ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস। সংস্থাটি বলছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করতে কঠোর যাচাই বাছাই জরুরি। তবে অভিবাসন আইনজীবী ও অধিকার কর্মীরা একে বৈষম্যমূলক ও অযৌক্তিক বলছেন। আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের মতে, যারা আগেই কঠোর যাচাই পেরিয়েছে তাদের আবার থামিয়ে দেয়া নীতিগতভাবে যুক্তিহীন। বিভিন্ন অঙ্গরাজ্যে আবেদনকারীরা জানিয়েছেন, অনুষ্ঠান শুরুর কয়েকদিন আগে বা এমনকি লাইনে দাঁড়িয়ে থাকতেই তাদের বের করে দেওয়া হয়েছে। বেশিরভাগ প্রভাবিত দেশ আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যে অবস্থিত। এই সিদ্ধান্তের বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে। বোস্টনে অভিবাসন আইনজীবী জিম হ্যাকিং প্রায় ২০০ আবেদনকারীর পক্ষে ফেডারেল আদালতে মামলা করেছেন। তার ভাষায়, আইন মেনে চলা মানুষরা চাকরি, ড্রাইভিং লাইসেন্স সবকিছু হারাচ্ছেন। এদিকে সিএনএন এর সঙ্গে কথা বলা বহু আবেদনকারী বলছেন, তাদের জীবন কার্যত স্থবির হয়ে গেছে। অনেকে দেশ ছাড়তেও ভয় পাচ্ছেন। গ্রেস বলেন, তার স্বামী ও সন্তানরা মার্কিন নাগরিক হলেও তিনি জানেন না কবে নাগরিকত্ব পাবেন। তবুও তিনি আশা ছাড়ছেন না। বিশ্বাস আর দায়িত্ববোধের ওপর ভর করেই তিনি অনিশ্চয়তার এই সময় পার করার চেষ্টা করছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেকে কখনো রাজা, কখনো সুপারহিরো, কখনো ইতিহাসের অবিচ্ছেদ্য শক্তি হিসেবে তুলে ধরছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তীব্র বিতর্ক। সমালোচকদের মতে এটি গণতন্ত্রের জন্য উদ্বেগজনক এক ব্যক্তিপূজা সংস্কৃতির ইঙ্গিত। ট্রাম্পের এই আত্মমহিমান্বিত রাজনীতি কেন এত আলোচনায়, এর পেছনের উদ্দেশ্য কী এবং ভবিষ্যৎ প্রভাব কতটা গভীর হতে পারে, সব জানতে দেখুন আমাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন। ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে ক্ষমতা প্রদর্শনের ধরন একেবারেই নজিরবিহীন। তিনি নিজেকে এক সুপার হিউম্যান, জেডি নাইট, সেনানায়ক, এমনকি পোপ হিসেবে উপস্থাপন করছেন। হোটেল, বিমান, স্ট্যাচু থেকে শুরু করে জাহাজের নাম পর্যন্ত সবকিছুর সঙ্গে নিজের নাম যুক্ত করার চেষ্টা চলমান। এমন কর্মকাণ্ড শুধু অহংকার নয়, বিশেষজ্ঞরা বলছেন এটি যুক্তরাষ্ট্রে পার্সোনালিটি কাল্ট তৈরি করার দিকেই ইঙ্গিত করছে।
হোয়াইট হাউসে ট্রাম্পের ছবি, ডোরাল গলফ কমপ্লেক্সে সোনার মূর্তি, ট্রাম্প শ্রেণীর যুদ্ধ জাহাজ সবই তার নিজের অতিরঞ্জিত ইমেজ তৈরির অংশ। সমালোচকরা বলছেন এটি কেবল ক্ষমতার জন্য নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে তার প্রভাবের আওতায় আনার চেষ্টা। তার অনুসারীরা তাকে অমূল্য, সর্বশক্তিমান এবং বিশেষ নির্বাচিত হিসেবে দেখছেন। যারা তার বিরুদ্ধে যায় তাদেরকে দেশদ্রোহী বা শাস্তিযোগ্য হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ট্রাম্পের নিজস্ব প্রচারের ধারা ইতিহাসে আগে দেখা যায়নি। অন্যান্য প্রেসিডেন্টরা প্রায়শই সংযমী ছিলেন। তাদের নাম এবং ছবি সাধারণত মৃত্যুর পর স্মৃতিস্বরূপ ব্যবহৃত হয়, কিন্তু ট্রাম্প এই সীমা অতিক্রম করে নিজেকে অতি প্রভাবশালী, অমর এবং দৃষ্টিনন্দন উপস্থাপন করছেন। সমালোচকরা বলছেন এই কাল্ট অফ পার্সোনালিটি শুধুমাত্র ব্যক্তিগত ব্র্যান্ড নয়, এটি নির্বাচনী প্রক্রিয়া, কংগ্রেস এবং মিডিয়ার ওপর প্রভাব বিস্তার করার হাতিয়ার। বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, ট্রাম্পের এই প্রবণতা যদি অব্যাহত থাকে তবে এটি মার্কিন গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি হিসেবে পরিণত হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে বিশ্ব রাজনীতি উত্তাল। ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম জানিয়েছেন 3 বছরের মধ্যে ট্রাম্প ক্ষমতা হারাতে পারেন। তবে কেন, কিভাবে এবং ডেমোক্রেটরা ইউরোপীয় মিত্রদের কি আশ্বস্ত করছেন, সবকিছুই বিস্তারিত জানার জন্য আমাদের পূর্ণ রিপোর্টটি দেখুন। দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতায় ফিরে ডোনাল্ড ট্রাম্প বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছেন। কখনো শত্রু দেশকে কাছে টেনে এনেছেন, আবার কখনো মিত্র দেশকে দূরে ঠেলেছেন। কানাডা ও ইউরোপের সঙ্গে চলমান টানাপোড়েনেও আন্তর্জাতিকভাবে নজর কাটছে। জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে অংশ নিয়ে ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম বলেন, ট্রাম্প 3 বছরের মধ্যেই ক্ষমতা থেকে বিদায় নেবেন। তিনি জানিয়েছেন এটি সাময়িক সময়ের জন্য এবং ভবিষ্যতে ডেমোক্রেটরা নেতৃত্বে থাকবে। সেই সঙ্গে নিউ ইয়র্কের কংগ্রেস সদস্য আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং অন্যান্য উচ্চপদস্থ ডেমোক্রেট নেতারা ইউরোপীয় নেতাদের আশ্বস্ত করার চেষ্টা করেছেন। তারা বলছেন ট্রাম্পের আমলে সম্পর্কের ফাটল থাকলেও ডেমোক্রেট নেতৃত্বে শক্তিশালী ও স্থায়ী অংশীদারিত্ব বজায় রাখা সম্ভব। মিউনিখ সম্মেলনে রিপাবলিকান ও ডেমোক্রেট উভয় পক্ষই উপস্থিত ছিলেন। মার্কো রুবিও ও অন্যান্য রিপাবলিকান নেতারা ইউরোপীয় মিত্রদের উদ্বেগ কমানোর চেষ্টা করেছেন, কিন্তু ডেমোক্রেটরা ভবিষ্যতের পরিকল্পনা তুলে ধরে ট্রাম্পবিহীন একটি দুনিয়ার চিত্র দেখিয়েছেন। নিউসমের মন্তব্য আন্তর্জাতিক পর্যবেক্ষক ও বিশ্ব নেতাদের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে, যেখানে ট্রাম্পের ভবিষ্যৎ এবং মার্কিন রাজনীতির সম্ভাব্য পরিবর্তন নিয়ে নানা অনুমান চলছে। গাজার পুনর্গঠনে $500 কোটি বেশি অনুদানের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার বোর্ড অব পিসের আসন্ন বৈঠকে এই প্রতিশ্রুতি জানানো হবে। বৈঠকে 20টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন। ট্রাম্পের নিজ মালিকানাধীন সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিনি জানান, ফিলিস্তিনি উপত্যকায় জাতিসংঘ অনুমোদিত স্থিতিশীলতা বাহিনী ও স্থানীয় পুলিশের জন্য হাজার হাজার কর্মী মোতায়েন করা হবে। ট্রাম্প বোর্ড অব পিসের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বলেন, এটি ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংস্থায় পরিণত হবে। তবে কোন দেশ কত অনুদান দেবে সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি। তুরস্ক, মিশর, সৌদি আরব, কাতার ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো বোর্ডে যোগ দিলেও পশ্চিমা প্রধানমন্ত্রীরা তুলনামূলকভাবে সতর্ক অবস্থায় রেখেছেন। এই অনুদান গাজার পুনর্গঠনে এবং মানবিক কার্যক্রমে বড় প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। কুইন্সে কোভিড-19 ত্রাণ তহবিল থেকে কোটি টাকা আত্মসাতের ঘটনায় 9 জন দোষ স্বীকার করেছেন। অভিযুক্তদের মধ্যে 8 জন বাংলাদেশি বংশোদ্ভূত এবং 1 জন পাকিস্তানি নাগরিক। তদন্তে দেখা গেছে ভুয়া প্রতিষ্ঠানের নামে আবেদন জমা দিয়ে অর্থ ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। আদালত মোট $10,91,000 ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলা সতর্কবার্তা হিসেবে গণ্য করা হচ্ছে। কোভিড-19 মহামারীর সময় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীদের সহায়তার জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে বিশেষ অনুদান কর্মসূচি চালু করা হয়েছিল, কিন্তু সেই সহায়তা তহবিল থেকে অর্থ আত্মসাতের অভিযোগে কুইন্স কাউন্টিতে 9 জন অভিযুক্ত দোষ স্বীকার করেছেন। তারা কুইন্স সুপ্রিম কোর্টে দোষ স্বীকার করেন। অভিযুক্তদের মধ্যে 8 জন বাংলাদেশি বংশোদ্ভূত এবং 1 জন পাকিস্তানি নাগরিক।
প্রসিকিউটরদের তথ্য অনুযায়ী তারা নিউ ইয়র্ক স্টেট এম্পায়ার ডেভেলপমেন্ট প্যান্ডেমিক স্মল বিজনেস রিকভারি গ্র্যান্ট প্রোগ্রামে ভুয়া আবেদন জমা দেন। আবেদনে উল্লেখ করা হয় অনুদানের অর্থ ব্যবসার ভাড়া, কর্মচারীদের বেতন ও অন্যান্য প্রয়োজনীয় খরচে ব্যয় করা হবে, কিন্তু তদন্তে দেখা যায় অর্থের বড় অংশ দ্রুত ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়েছে। এমনকি যেসব প্রতিষ্ঠানের নামে আবেদন করা হয়েছিল সেগুলোর অনেকগুলোরই কোনো বাস্তব ব্যবসায়িক কার্যক্রম ছিল না। অভিযুক্তদের নাম ও ঠিকানা হলো মাহবুব মালিক, অ্যাস্টোরিয়া, কুইন্স; তুফাইল আহমেদ, জামাইকা, কুইন্স; ইউসুফ, এমডি, এলমহার্স্ট, কুইন্স; মোহাম্মদ চৌধুরী ওরফে খোকন আশরাফ, জ্যাকসন হাইটস, কুইন্স; নাদিম শেখ, নিউ হাইড পার্ক, নাসাউ; জাকির চৌধুরী, জামাইকা, কুইন্স; মোহাম্মদ খান, জামাইকা হিলস, কুইন্স; তানভীর মিলন, ফার্মিংডেল, নাসাউ; জুনেদ খান, সাফোক কাউন্টি। কুইন্স ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মেলিন্ডা কাজ এই ঘটনাকে করদাতাদের অর্থের স্পষ্ট অপব্যবহার বলে মন্তব্য করেন। তিনি বলেন, প্রকৃত ক্ষুদ্র ব্যবসায়ীরা যখন টিকে থাকার জন্য সংগ্রাম করছিলেন তখন এ ধরনের প্রতারণা অত্যন্ত দুঃখজনক। আদালত মোট $10,91,720 ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে $7,60,000 বেশি ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে। সাজায় মূল গুরুত্ব দেয়া হয়েছে অর্থ ফেরত, প্রবেশন ও শর্ত সাপেক্ষে তত্ত্বাবধানে, যদিও কিছু ক্ষেত্রে কারাদণ্ড হতে পারে। 2024 সালের মে মাসে নিউ ইয়র্ক স্টেট অফিস অফ দ্য ইন্সপেক্টর জেনারেল অনিয়ম শনাক্ত করার পর তদন্ত শুরু হয়। পরে কুইন্স ডিএ কার্যালয় ও আইন শৃঙ্খলা বাহিনী যৌথভাবে দীর্ঘ তদন্ত চালায়। কর্তৃপক্ষ মনে করছে এই রায় ভবিষ্যতে সরকারি সহায়তা তহবিলের অপব্যবহার রোধে কঠোর বার্তা দেবে। নিউ ইয়র্কে চালু হওয়া নতুন রাইড হেলিং অ্যাপ এম্পাওয়ার যাত্রীদের কম ভাড়া দেয় এবং চালকদের পুরো আয় রাখার সুযোগ দেয়। তবে অ্যাপটি বেআইনি ঘোষণা হওয়ায় লাইসেন্স, নিরাপত্তা এবং বীমা সংক্রান্ত ঝুঁকি নিয়ে প্রশ্ন উঠছে। চালক ও যাত্রী উভয়ের জন্য এর প্রভাব, সাবস্ক্রিপশন ফি এবং নিয়ন্ত্রণ বিধি সহ পুরো পরিস্থিতি জানতে আমাদের বিস্তারিত রিপোর্টটি দেখুন। নিউ ইয়র্কে নতুন রাইড হেলিং অ্যাপ এম্পাওয়ার চালু হয়েছে, যা চালক ও যাত্রী উভয়ের জন্যই আকর্ষণীয় সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এই অ্যাপের মাধ্যমে যাত্রীরা সাধারণ অ্যাপের তুলনায় 20% কম ভাড়া দিতে পারেন, আর চালকরা নিজেরাই ভাড়া নির্ধারণ করতে পারছেন এবং পুরো আয় রাখছেন। তবে চালকদের মাসিক সাবস্ক্রিপশন ফি দিতে হচ্ছে $50 থেকে $350 পর্যন্ত। অ্যাপটি শুধুমাত্র সেই চালকদের নিয়োগ দিচ্ছে যারা ইতিমধ্যেই টিএলসি লাইসেন্সধারী এবং উবার ও লিফটের জন্য কাজ করছেন। এম্পাওয়ার দাবি করেছে তারা শহরের নিয়ম কানুন মেনে চলছে এবং যাত্রীদের সাশ্রয়ী ও নিরাপদ পরিবহন নিশ্চিত করছে। তবে নিউ ইয়র্ক শহরের ট্যাক্সি ও লিমোসিন কমিশন এই উদ্যোগকে বেআইনি ঘোষণা করেছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, যাত্রা যদি লাইসেন্সকৃত কোম্পানির মাধ্যমে নয় বরং নিবন্ধনহীন কোম্পানির মাধ্যমে হয় তবে সেই যাত্রা বেআইনি এবং কোনো দুর্ঘটনার ক্ষেত্রে যাত্রী বা চালকের বীমা কভার থাকবে না। এ কারণে যাত্রী ও চালক উভয়ের জন্য ঝুঁকি তৈরি হচ্ছে। ট্রান্সপোর্ট রিপোর্টাররা সতর্ক করেছেন, এই ধরনের ব্যবস্থা নিয়ন্ত্রণ এড়ানোর চেষ্টা এবং নিরাপত্তা দায়বদ্ধতা কমানোর দিকে নির্দেশ করছে। নিউ ইয়র্কের ট্যাক্সি ও লিমোসিন কমিশন আরও জানিয়েছে, শুধু চালকের লাইসেন্স থাকলেই যথেষ্ট নয়, কোম্পানিটিও নিবন্ধিত হতে হবে। অবশ্য এম্পাওয়ার তাদের পক্ষ থেকে জানিয়েছে তারা শহরের প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী এবং লাইসেন্সপ্রাপ্ত চালকদের অধিকার সুরক্ষিত করতে চায়। তবে শহরের নিয়মের ফাঁক ফোকর এবং নিরাপত্তার ঝুঁকি এখনো বড় প্রশ্ন তৈরি করছে। যুক্তরাষ্ট্রের মিশিগান ভিত্তিক রিয়েল এস্টেট ব্রোকারেজ আমেরিকান রিয়েলটরস এবার নিয়ে এসেছে দুশ্চিন্তামুক্ত গ্যারান্টেড রেন্ট প্রোগ্রাম। রেন্টাল প্রপার্টির মালিকদের জন্য গতকাল রোববার বিকেলে নতুন গ্যারান্টেড রেন্ট বা জি রেন্ট প্রোগ্রাম চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আরও জানাচ্ছেন ফারজানা আফরোজ। আমেরিকান রিয়েলটরস অফিসের স্টার্লিং হাইটস নতুন শাখায় আয়োজিত এক কমিউনিটি অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রোগ্রামের উদ্বোধন করা হয়।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, ভাড়াটিয়া দেরিতে পরিশোধ করলে কিংবা হাউস ভ্যাকেন্ট থাকলেও জি রেন্ট প্রোগ্রামের আওতায় বাড়ির মালিকরা নির্দিষ্ট মাসিক ভাড়া পাবেন। পাশাপাশি ভাড়াটিয়া খুঁজে পাওয়া, ব্যাকগ্রাউন্ড যাচাই, ভাড়া সংগ্রহ, রক্ষণাবেক্ষণ সমন্বয় এবং নিয়মিত পরিদর্শন সহ থাকবে সকল সুবিধা। এতে করে বাড়ির মালিকরা থাকবেন দুশ্চিন্তামুক্ত। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন হাফেজ মিনহাজ। প্রতিষ্ঠানটির ব্রোকার শোয়েব চৌধুরী স্বাগত বক্তব্যে জি রেন্ট প্রোগ্রামের আদ্যোপান্ত তুলে ধরেন। অনুষ্ঠানে রিয়েলটররা ধাপে ধাপে দেখান কিভাবে মালিকরা ঝামেলামুক্তভাবে বিনিয়োগ করতে পারবেন এবং স্থায়ী আয়ের সুযোগ তৈরি করতে পারবেন। একই সঙ্গে মাই লিভিং এর প্রতিনিধিরা বাড়ি কেনা, বিক্রি ও প্রপার্টি ম্যানেজমেন্ট সেবা এক জায়গা থেকে দেয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন। প্রোগ্রামের সম্পত্তি ব্যবস্থাপনা ও মেইনটেন্যান্স পরিচালনা করবে গ্যারান্টি রেন্ট, আর বীমা সেবা দেবে মিনশিওর এলএলসি। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রিয়েলটর সৈয়দ মুইন দীপু, মোহাম্মদ তৌহিদ খান, সায়েম শাফি, নাহিদ রহমান, দুলা চৌধুরী ও আলী আহসান মুজাহিদ সহ আরও অনেকে। কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দা, বিনিয়োগকারী, বাড়ির মালিক, রিয়েল এস্টেট ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন। আমেরিকান রিয়েলটরস আশা করছে এই উদ্যোগ স্থানীয় পরিবারগুলোকে রিয়েল এস্টেটের মাধ্যমে স্থায়ী আয় ও দীর্ঘমেয়াদী সম্পদ গঠনে সহায়তা করবে। জিয়া পরিবার এবার বিশ্বের নজরে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী খালেদা জিয়া, এবার তাদের ছেলে তারেক। কিভাবে এক পরিবার দেশের নেতৃত্বে 3 প্রজন্ম ধরে বিরল নজির স্থাপন করেছে এবং এটি বাংলাদেশের রাজনীতিতে কি পরিবর্তন আনতে পারে, বিস্তারিত বিশ্লেষণ ও তথ্যের জন্য আমাদের রিপোর্টটি দেখুন। বিশ্ব রাজনীতিতে কিছু পরিবার রয়েছে যাদের 3 প্রজন্মের সদস্য কোনো দেশের রাষ্ট্র বা সরকার প্রধান হয়েছেন। বাংলাদেশের জিয়া পরিবার সেই বিরল পরিবারগুলোর মধ্যে। 1975 সালে সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতায় আসেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। 1977 সালে রাষ্ট্রপতি হন এবং 1978 সালে বিএনপি গঠন করেন। 1981 সালে নিহত হওয়ার পর খালেদা জিয়া রাজনীতিতে যুক্ত হন। 1991 সালের জাতীয় নির্বাচনে বিএনপি জয়ী হলে তিনি দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। খালেদা জিয়া 3 দফা দায়িত্ব পালন করেছেন। 2025 সালে মৃত্যুর পর তাদের ছেলে তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হন। 2026 সালের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মাধ্যমে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হওয়ার পথে এগোচ্ছেন। বিশ্বের অন্যান্য দেশে একই ধরনের উদাহরণ পাওয়া যায়। ভারতের নেহেরু গান্ধী পরিবারে প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। পরবর্তী প্রজন্মে তার মেয়ে ইন্দিরা গান্ধী 2 বার প্রধানমন্ত্রী হন এবং নাতি রাজীব গান্ধী দেশ পরিচালনার দায়িত্বে আসেন। পাকিস্তানের ভুট্টো জারদারি পরিবারে জুলফিকার আলী ভুট্টো, মেয়ে বেনজির ভুট্টো ও জামাতি আসিফ আলী জারদারি সরকার প্রধান হয়েছেন। শ্রীলঙ্কার বন্দরা নায়েকে পরিবারে SWRD বন্দরা নায়েকে, মেয়ে শ্রীমাভ বন্দরা নায়েকে ও নাতি চন্দ্রিকা কুমারাতুঙ্গা দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন। থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবারেরও 3 প্রজন্ম প্রধানমন্ত্রী হয়েছেন। একই পরিবারের 2 প্রজন্মের উদাহরণও রয়েছে, যেমন যুক্তরাষ্ট্রের জর্জ H.W. বুশ ও জর্জ W. বুশ, ফিলিপাইনের ফার্দিনান্দ মার্কোস ও বং মার্কোস, সিঙ্গাপুরের লি কুয়ান ইউ ও লি সেইন লুং এবং কানাডার পিয়েরা ট্রুডো ও জাস্টিন ট্রুডো। বিশ্বের এই পরিবারগুলোতে নেতৃত্বের ধারাবাহিকতা, অভিজ্ঞতা এবং রাজনৈতিক প্রভাব প্রজন্মান্তরে চলে এসেছে। বাংলাদেশে জিয়া পরিবারের 3 প্রজন্মের শাসন যোগ হওয়ায় ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় লেখা হচ্ছে। সৌদি আরবে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 2 শিশুসহ 5 বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা হলেন মিজানুর রহমান মিজান, তার স্ত্রী ফারজানা আক্তার সুমি, তাদের স্কুল পড়ুয়া মেয়ে মেহের আফরোজ, 1.5 বছর বয়সী কন্যা সুভা আক্তার এবং একই গাড়ির চালক মোহাম্মদ জিলানি বাবর। উমরা হজ শেষে তারা জেদ্দা থেকে বাসায় ফেরার পথে দুর্ঘটনার শিকার হন। নিহত মিজানের বড় ভাই বাহারুল আলম জানান, এই ঘটনায় মিজানের মেঝু মেয়ে ফায়জা আক্তার গুরুতর আহত হয়ে জেদ্দার হাসপাতালে চিকিৎসাধীন। নিহত মেহের আফরোজ স্থানীয় টিউরি উচ্চ বিদ্যালয়ের 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী ছিলেন।
স্থানীয় প্রশাসন জানিয়েছেন মৃতদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সকল সহযোগিতা করা হবে। এই দুর্ঘটনায় এলাকার মানুষ শোকে স্তব্ধ। প্রবাসী জীবন কাটানো মিজান পরিবারের নিরাপদ ফেরার জন্য দীর্ঘদিন অপেক্ষা করছিলেন, কিন্তু এক দুঃখজনক দুর্ঘটনায় পুরো পরিবার ধ্বংস হলো। বিষয়টি বাংলাদেশের প্রবাসী ও স্থানীয় সমাজের মধ্যে গভীর শোকের ছায়া ফেলেছে। উত্তর কোরিয়ায় কিম জং উনের উত্তরাধিকার নিয়ে নতুন জল্পনা শুরু হয়েছে। ১৩ বছরের কন্যা কিম জুয়েকে ভবিষ্যতের উত্তরাধিকারী হিসেবে দেখা হলেও কিমের ক্ষমতাশালী বোন কিম ইউ জং বাধা দিতে পারেন। পরিবারে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা বেড়েছে। বিস্তারিত জেনে নিন কিভাবে উত্তর কোরিয়ায় ক্ষমতার মেরুকরণ ও পারিবারিক দ্বন্দ্ব দেশের ভবিষ্যৎ প্রভাবিত করতে পারে। উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উনের উত্তরাধিকার নিয়ে নতুন জল্পনা তৈরি হয়েছে। সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে কিমের ১৩ বছরের কন্যা কিম জু একে দেখা গেছে এবং দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা NIS মনে করছে ভবিষ্যতে কন্যার হাতে শাসনভার তুলে দিতে পারেন কিম। তবে এতে বাধা হতে পারে কিমের বোন ৩৮ বছর বয়সী কিম ইয়ো জং। তিনি দেশের দ্বিতীয় সর্বোচ্চ ক্ষমতাশালী ব্যক্তি এবং সেনাবাহিনীতে তার প্রভাব বিশাল। বিশেষজ্ঞরা বলছেন কিম ইয়ো জং সহজে ভাইঝির হাতে ক্ষমতা দিতে চাইবেন না এবং নিজের প্রভাবশালী অবস্থান বজায় রাখতে চেষ্টা করবেন। ফলে উত্তরাধিকার কেন্দ্রিক পরিবারে রাজনৈতিক সংঘাতের আশঙ্কা তৈরি হচ্ছে। চলতি মাসে কিম উত্তর কোরিয়ার বড় রাজনৈতিক সম্মেলন আয়োজন করেছেন। এই সম্মেলনে নতুন সিদ্ধান্তের মাধ্যমে তিনি নিজের রাজনৈতিক প্রভাব আরও শক্ত করতে পারেন। কন্যাকে সেখানে দেখানো হবে কিনা সেটিও নজরদারি করা হচ্ছে। ২০২২ সালে কিমের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় কন্যাকে প্রথমবার প্রকাশ্যে দেখা গিয়েছিল এবং পরবর্তীতে বিভিন্ন সামরিক ও রাজনৈতিক অনুষ্ঠানে তিনি বাবার সঙ্গে উপস্থিত হয়েছেন। উত্তর কোরিয়া রক্ষণশীল দেশ হওয়ায় নারীর হাতে সর্বোচ্চ ক্ষমতা দেওয়ার ধারণা নতুন হলেও কিমের একনায়ক পদক্ষেপ এই সম্ভাবনাকে জোরালো করছে। বিশেষজ্ঞদের একাংশ মনে করেন কিম ইয়ো জং এবং কিম জু এর মধ্যে ক্ষমতার সংঘাত দেশটির রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করতে পারে। এ ছিল বাংলা টিভির প্রাইম নিউজে। পরবর্তী প্রাইম নিউজ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানেই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।